পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু যখন সেই অভিযোগ একেবারে সরাসরি একজন প্রভাবশালী মন্ত্রীকে ঘিরে উঠে আসে আর আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একের পর এক বিস্ফোরক তথ্য তুলে ধরে, তখন প্রশ্নটা শুধু একজন নেতার বিরুদ্ধে থাকে না। প্রশ্ন ওঠে পুরো সরকারের ভূমিকা নিয়ে, প্রশ্ন ওঠে প্রশাসনিক নৈতিকতা নিয়ে, আর সব থেকে বড় প্রশ্নটা গিয়ে দাঁড়ায় মমতা ব্যানার্জির সামনে। তার মন্ত্রিসভার এত বড় আর্থিক দুর্নীতি, কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন, চাকরি বিক্রির অভিযোগ, বন্ধ রেস্তোরাঁয় টাকা ঢোকানোর রহস্য, এসব কি তিনি সত্যিই জানতেন না? পুরনিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ঘিরে আদালতে যে তথ্য তুলে ধরেছে ইডি, তা শুধুমাত্র আইনি কোনো নথি নয়, রাজনৈতিক বিস্ফোরণও বটে। তদন্তকারী সংস্থার দাবি, দক্ষিণ দমদম পুরসভায় 150 জনের চাকরির সুপারিশ করা হয়েছিল। অয়নশীলের বক্তব্য অনুযায়ী 40 জনের নাম একেবারে সরাসরি সুজিত বসুর তরফে পাঠানো হয়েছিল। শুধু তাই নয়, তদন্তে উঠে এসেছে কোটি কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য। সবথেকে চাঞ্চল্যকর অভিযোগ হলো, করোনা অতিমারির সময় যখন গোটা রাজ্য একেবারে লকডাউনে স্তব্ধ, রেস্তোরাঁ ধাবা বন্ধ, তখন একটি চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় 1,11,00,000 টাকারও বেশি। আরেকটি ধাবার অ্যাকাউন্টে কোটি টাকা লেনদেন। সাধারণ মানুষের দোকান বন্ধ হয়ে গিয়েছিল, মানুষ চাকরি হারাচ্ছিল, পরিবার চালাতে হিমশিম খাচ্ছিল। সেই সময় কার রেস্তোরাঁয় কোটি কোটি টাকা ঢুকছিল, কিসের ব্যবসা চলছিল সেখানে? ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে একেবারে স্পষ্ট ভাষায় বলেন, প্রত্যেকটি ট্রানজাকশনের আলাদা এন্ট্রি রয়েছে। যথাযথ আইনি সম্পর্ক ছাড়া এই টাকা লেনদেন হয়েছে। একেবারে তদন্তকারীদের সন্দেহ, এই অর্থের পিছনে কোনো বৈধ ব্যবসায়িক কারণ নেই, টাকা এসেছে অন্য উদ্দেশ্যে। আর সেই উদ্দেশ্য কি সত্যিই চাকরি বিক্রি ছিল, তার উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। যে রাজ্যে হাজার হাজার যুবক যুবতী বছরের পর বছর চাকরির আশায় পরীক্ষার ফর্ম পূরণ করছে, কোচিং করছে, রাস্তায় আন্দোলন করছে, সেই রাজ্যে যদি সত্যিই টাকার বিনিময়ে চাকরি বন্টন বা বিক্রি হয়ে থাকে, তাহলে সেটা শুধু দুর্নীতি নয়, এটা একটা প্রজন্মের স্বপ্নকে চুরি করা হয়েছে। আর প্রশ্নটা এখানেই, এত বড় নিয়োগ দুর্নীতি কি একজন মন্ত্রী একা করতে পারেন? একটি পুরসভায় 150 জনের চাকরি, কোটি কোটি টাকার আর্থিক লেনদেন, পরিবারের নামে সম্পত্তি, ফিক্সড ডিপোজিট, ডিজিটাল ডকুমেন্টস ট্যাম্পার করার অভিযোগ, এসব কি প্রশাসনের সর্বোচ্চ স্তরের অজান্তেই সম্ভব? মমতা ব্যানার্জি বারবার বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু তার সরকারের একের পর এক মন্ত্রী, নেতা, ঘনিষ্ঠ ব্যক্তি কেন তদন্তের মুখে? শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে পুরনিয়োগ দুর্নীতি, প্রত্যেকটা মামলায় কেন উঠে আসছে ক্ষমতাসীন দলের নেতাদের নাম? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, এটা আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বড় একটা সিস্টেম তৈরি হয়েছিল, যেখানে প্রভাবশালী নেতাদের সুপারিশ ছাড়া চাকরি পাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছিল। আদালতে ইডির বক্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট। তদন্তকারীরা বলছেন, শুধু সুজিত বসু নন, এখানে একাধিক প্রভাবশালী ষড়যন্ত্রকারী রয়েছে, অর্থাৎ তদন্তের পরিধি আরো বড় হতে পারে। আর ইডির দাবি অনুযায়ী সুজিত বসু ব্যক্তিগত অ্যাকাউন্টে 2 কোটিরও বেশি টাকা তার জমা পড়েছে। বিভিন্ন অ্যাকাউন্টে 3 কোটি, 67 লক্ষ, 1 কোটি, 2 লক্ষ, 1.5 কোটি, প্রায় 2 কোটির মতো লেনদেনের তথ্য এসেছে। স্বভূমি প্রজেক্টের অ্যাকাউন্টেও সন্দেহজনকভাবে আর্থিক গতিবিধির যে অভিযোগ সামনে এসেছে, সেটাও খতিয়ে দেখা হবে। এখানে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তদন্তকারী সংস্থা আদালতে জানিয়েছে, ডিজিটাল তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছে, অর্থাৎ শুধু দুর্নীতির অভিযোগ নয়, প্রমাণ লোপাটের আশঙ্কাও রয়েছে। আর সে কারণেই তারা 10 দিনের হেফাজত চেয়েছে। ইডির বক্তব্য স্পষ্ট ছিল, সুজিত বসু প্রভাবশালী ব্যক্তি, জামিন পেলে সাক্ষীদের তিনি প্রভাবিত করতে পারেন, তদন্তে বাধা দিতে পারেন, ডিজিটাল প্রমাণ নষ্ট করতে পারেন। আর অন্যদিকে সুজিত বসুর আইনজীবীরা পাল্টা বলছেন যে সিবিআই এর চার্জশিটে তার নাম নেই। 2022 সালে তদন্ত শুরু হওয়ার পর 2026 সালে এসে কেন গ্রেপ্তার করা হলো, সেই প্রশ্ন তুলেছেন সুজিত বসুর আইনজীবীরা। তাদের বক্তব্য, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য কাউকে গ্রেপ্তার করা যায় না, আইনি লড়াই আদালতে চলবে, আদালতই শেষ কথা বলবে। কিন্তু রাজনৈতিক প্রশ্নটা আদালতের বাইরেও থেকে যায়। যদি একজন মন্ত্রীর বিরুদ্ধে এত বিপুল আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে, যদি কোটি কোটি টাকা লেনদেনের তথ্য সামনে আসে, তাহলে সেই সময় সরকারের প্রধান হিসাবে মমতা ব্যানার্জির কি কোনো দায় নেই? মমতা ব্যানার্জি বহুবার বলেছেন, তিনি প্রশাসনের প্রত্যেকটা বিষয়ে নজরে রাখেন। তাহলে এই দুর্নীতিগুলো তার নজর এড়িয়ে গেল কিভাবে? আর যদি সত্যিই নজর এড়িয়ে গিয়ে থাকে, তাহলে কি সেটা প্রশাসনিক ব্যর্থতা নয়? আর প্রশ্নটা সাধারণ মানুষের, কারণ দুর্নীতির সব থেকে বড় মূল্য তো দিতে হয় সাধারণ মানুষকেই, যিনি চাকরি পাওয়ার জন্য গরু বিক্রি করছেন, যিনি মেয়ের গয়না বন্ধক রেখেছেন কোচিংয়ের খরচ জোগাতে, যিনি বছরের পর বছর পরীক্ষার ফলের অপেক্ষায় থেকেছেন। তাদের কাছে এই অভিযোগগুলো শুধু খবর নয়, একটা ক্ষোভের কারণ
কারণও রাজনৈতিক দিক থেকেও এই মামলা তাৎপর্যপূর্ণ। কারণ একসময় যারা নিজেদের স্বচ্ছ প্রশাসনের মুখ বলে তুলে ধরেছিলেন, আজ তাদের বিরুদ্ধে উঠছে অস্বচ্ছ লেনদেনের অভিযোগ। বিরোধীরা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে, এটা কি শুধু কয়েকজন নেতার ব্যক্তিগত দুর্নীতি, নাকি গোটা ব্যবস্থার ভিতরে দুর্নীতির একটা শেকড় গেড়ে বসেছিল। ইডি আদালতে বলছে, একটি দুর্নীতি তদন্ত করতে গিয়ে আরও একাধিক দুর্নীতি উঠে আসে। এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর অর্থ তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন স্তর সামনে আসছে। একজন রাজ্যের মানুষ জানতে চাইছে আর কত নাম সামনে আসবে, আর কত কোটি টাকার হিসাব মিলবে না, আর কত চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এইভাবে বিক্রি হয়েছে। সবথেকে বড় কথাটা হচ্ছে, মমতা ব্যানার্জি কি এবার স্পষ্ট করে বলবেন তার সরকার ঠিক কিভাবে চলছিল? শুধু আইনের পথে চলবে বললেই তো দায় সারা কাজ হলো না। কারণ এই অভিযোগ কোনো সাধারণ কর্মীর বিরুদ্ধে নয়, একজন প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। আর সে কারণেই রাজনৈতিক দায় তাই এড়ানো যায় না। বাংলার মানুষ গত এক দশকে একাধিক দুর্নীতির অভিযোগ শুনেছে, কখনো কয়লা, কখনো গরু পাচার, কখনো শিক্ষক নিয়োগ, এবার পুরো নিয়োগ দুর্নীতি। প্রতিবারই শাসক দলের বক্তব্য, আইন তার কাজ করবে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক দায় কে নেবে? একসময় তৃণমূল নেতৃত্ব দাবি করত, বাবা বলে নাকি কাটমানিয়া দুর্নীতিতে রাজ্য ভরে গিয়েছিল। আজ সেই একই অভিযোগ তো তৃণমূলের বিরুদ্ধেই। ইতিহাসের সবথেকে বড় বিদ্রুপ সম্ভবত এটাই, যারা পরিবর্তনের নামে ক্ষমতায় এসেছিল তাদের বিরুদ্ধেই এখন সিস্টেমেটিক দুর্নীতির অভিযোগ উঠেছে। আর তদন্ত এখনো চলছে, আদালতে রায় এখনো আসেনি। তাই আইনের চোখে কেউ দোষী নন যতক্ষণ না আদালত তা বলছে। কিন্তু তদন্তকারী সংস্থা আদালতে যে তথ্য তুলে ধরেছে তা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুতর। আর সে কারণেই আজ প্রশ্নটা শুধু সুজিত বসুকে ঘিরে নয়, প্রশ্নটা পৌঁছে যাচ্ছে একেবারে নবান্নের 14 তলা পর্যন্ত। বাংলার মানুষ জানতে চাইছে, মন্ত্রী যদি কোটি কোটি টাকা লেনদেন করেন, বন্ধ রেস্তোরাঁয় যদি টাকা ঢোকে, চাকরির সুপারিশ যদি টাকার বিনিময়ে হয়, তাহলে তৎকালীন মুখ্যমন্ত্রী কি সত্যিই কিছু জানতেন না? এটা কি সত্যিই কোনো বিশ্বাসযোগ্য খবর? আপনারা প্রত্যেকেই জানেন যে 34 বছরের বাম জমানার অবসান ঘটিয়ে রাজ্যে পালাবদল ঘটেছিল। তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় এসেছিল এবং তারা পরিবর্তন করবে রাজ্যে, সেই বলেই তারা ক্ষমতায় এসেছিল। কিন্তু তাদের বিরুদ্ধেই আমরা দেখছি যে একাধিক দুর্নীতির অভিযোগ। কখনো শিক্ষক নিয়োগ দুর্নীতি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি জেলে ছিলেন, মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেটা আমরা দেখেছি। কয়লা চুরির মতো ঘটনা, সেই অভিযোগ সেটাও সামনে এসেছে। আমরা দেখেছি যে পুরো নিয়োগ দুর্নীতি, এবং সেই পুরো নিয়োগ দুর্নীতিতে এবার রাজ্যের আরও এক তাবড় মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তদন্তে অসহযোগিতা করছেন বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।